হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স বা পাশে বা জেনারেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 পেপারটি রয়েছে, এই পেপারটির কলেজ প্রজেক্ট তোমাদেরকে দেওয়া হয়েছে প্রাচীন রোমের শিল্পকলা অর্থাৎ স্থাপত্য ও ভাস্কর্য। এটি 1000 শব্দের প্রতিবেদন লিখে তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। তাই এর উত্তরটি সেই 1000 শব্দের সেই কলেজে জমা দেওয়ার প্রাচীন রোমের যে শিল্পকলা তার উত্তরটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা এটাকে সংগ্রহ করে ভালো করে সুন্দর করে A4 পেজে লিখে মার্জিন দিয়ে ভালো করে লিখে একদম শেষে একটা গ্রন্থপঞ্জিও লিখবে। আমি নোটসটির শেষে কিন্তু গ্রন্থপঞ্জিটাকেও উল্লেখ করে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। প্রথমে একটা হেডলাইন করবে শিল্প স্থাপত্য ভাস্কর্য বা প্রাচীন রোমের শিল্পকলা। রোমের শিল্পকলার চিত্তাকর্ষক প্রভাব দেখলে এতে ঐশ্বর্য, স্থায়িত্ব এবং ব্যবহারিক দক্ষতার প্রয়োগ সম্বন্ধে ধারণা গঠন করা যায়, যা মূলত উত্তরাধিকার সূত্রে লাভ করলেও অর্থনৈতিক ও প্রসারণকারী প্রবণতার সঙ্গে খাপ খেয়ে যায় এবং রোমান সাম্রাজ্যের বিস্তারে সাহায্য করে। গ্রিক ও ইট্রুস্কানদের কাছ থেকে শেখা রোমান ভাস্কর্য খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে উন্নতির শীর্ষে পৌঁছে যায়। তখন এর সাথে তুলনা করার মতো আর কোনো কিছুই ছিল না। বিশেষ করে ধনুকাকৃতি আচ্ছাদন বা খিলানযুক্ত ছাদ ও গম্বুজের আবিষ্কারের সাথে সাথে পাথরের ব্যবহার রোমান গৃহস্থ ও সর্বসাধারণের স্থাপত্য এবং পৌর যন্ত্রবিদ্যায় স্বাতন্ত্র্য কার্যকারিতা ও আড়ম্বর এনে দেয়। তো এটা ছিল এর ভূমিকা। এরপরে দেখো, পরের যে পয়েন্টটা আছে ভাস্কর্য অর্থাৎ রোমান ভাস্কর্য। রোমানদের ভাস্কর্য শিল্পের উদ্ভাবনে ও গঠনে প্রধানত দুই ধরনের প্রভাব কাজ করে। প্রথমত মূর্তি পুজো ও আরাধনা, তবে তা কেবল দেবদেবীর মূর্তি নয়, মৃত পূর্বপুরুষদেরও। এবং দ্বিতীয়ত স্তম্ভ খিলান এবং সমাধি প্রস্তরের ওপর খোদাই করে ধর্মীয় ও বিজয় সম্বন্ধীয় ঘটনাবলীর উৎকলন। ঐতিহাসিক ঘটনাবলীর স্মারক প্রতিষ্ঠা করার নিদর্শন ইট্রুস্কানদের সমাধি চিত্র, খোদাইয়ের কাজ এবং অন্ত্যেষ্টিক্রিয়ার কারুশিল্পে প্রত্যক্ষ করা যায়। ইট্রুস্কানদের প্রভাবিত হয়ে রোমে যুদ্ধ জয়ের পর এমন নানা স্মারক প্রতিষ্ঠা করা হতো। অধিকাংশ স্থাপত্য চিত্র সৃষ্টি হয়েছিল যে কোনো বিজয় প্রাপ্তির আনন্দ উদযাপনের জন্য। যেমন পন্টাসে সিজারের জয়লাভের পর যে বিজয় মিছিল বেরিয়েছিল তাকে কেন্দ্র করে নানা বর্ণময় চিত্র অঙ্কিত হয়েছিল। ট্রাজানের স্তম্ভ কিন্তু ডাসিয়ান যুদ্ধের নির্মমতার সাক্ষী। রোমান ইতিহাসে ঐতিহাসিক কারুশিল্প ভাস্কর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হল পিডনার যুদ্ধে জয়লাভ করে সেনাপতি অ্যামিলিয়াস পলাস কর্তৃক প্রতিষ্ঠিত 168 খ্রিস্টপূর্বাব্দের কীর্তি স্তম্ভের ছাদের কারুকার্য। এর ভাস্কর নিঃসন্দেহে গ্রিক ছিলেন এবং তার কাজের অধিকাংশটাই ছিল হেলেনীয় যুদ্ধযাত্রার দৃশ্য। অসংখ্য ঘোড়া ছুটে যাওয়ার এক অপরূপ যুদ্ধযাত্রার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তবে ঐতিহাসিক ঘটনাবলীর প্রত্যক্ষ সোজাসাপটা প্রতিফলন রোমানদের নিজস্ব বৈশিষ্ট্য ছিল, যা এই ভাস্কর্যকে রোমান স্পর্শ দিয়েছে। সেপ্টিমিয়াস সেভেরাস ও কনস্টান্টাইন তাদের যুদ্ধের সাফল্য স্মরণীয় করে তোলার জন্য বিজয় তোরণ নির্মাণ করেছিলেন। প্যারা করে দেখো, খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে পার্সিয়ান উপসাগরের মিশর ও সুমেরীয় সভ্যতার নগর রাষ্ট্রে প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণের অসাধারণ কারিগরির উদ্ভব ঘটেছিল। খ্রিস্টীয় শতাব্দীর শুরু থেকেই নানা কারণে গ্রিক রোমান বিশ্বের শিল্পকলা আবার সেই ঐতিহ্যের পুনরুত্থান ঘটায়। গ্রিকরা আলেকজান্ডারের সময় থেকেই জীবনী ও আত্মজীবনী ধাঁচের সাহিত্য পছন্দ করত এবং এর সাথে নায়ক পুজোর বৈশিষ্ট্য যুক্ত হয়ে ব্যক্তিবিশেষের প্রতি আগ্রহ তৈরি করে। তার সাথে যুক্ত হয় মৃত্যুর পর জীবনের অস্তিত্বে বিশ্বাস। আত্মার তৃপ্তি অতৃপ্তি প্রতিকৃতি ভাস্কর্যের মুখে ছাপ ফেলত। বলা হয় হিপোক্রাটেস গ্রিক চিকিৎসাবিদ্যার ফিজিওগনমি বা মুখের হাবভাব দেখে চরিত্র নির্ণয় করা আবিষ্কার করেন। এর প্রভাব প্রতিকৃতি মূর্তি নির্মাণের উপর পড়ে। সম্রাট ও ধনী রোমানরা এই শিল্পকে পৃষ্ঠপোষকতা দান করেন। প্যারা করে দেখো, রোমান ভাস্কর্যের চরম সাফল্য হল পূর্ণাবয়ব ও আবক্ষ মূর্তি দ্বারা মানুষ্য প্রতিকৃতি নির্মাণ। গ্রিক ভাস্কর্যের প্রতিকৃতির মুখে কোনো রকম অভিব্যক্তি বা আবেগ প্রকাশিত হতো না, কিন্তু রোমান, বিশেষ করে ফ্লাভিয়ান সম্রাটদের সময় ও তারপরে যে সমস্ত ভাস্কর্য খোদাই করা হয়েছিল তাদের মধ্যে প্রাণবন্ত চরিত্রায়ন লক্ষ্য করা যায়। মুখায়ববের পাশাপাশি মানুষের মনোজগৎকে উদ্ঘাটিত করা হতো,
যেমন কুশিত জীবীর আবক্ষ মূর্তি রচনার ভাস্কর্য সদাচিন্তিত এক কৃপণ ও নির্মম ব্যক্তির প্রতিকৃতি গড়েছেন। পম্পেইকে মূর্খ ও আত্মতুষ্ট ব্যক্তিরূপে চিত্রিত করা হয়েছে। সিসেরোর মূর্তির চোখে অসাধারণ বুদ্ধিমত্তার ছাপ ও অবজ্ঞা ভরা চাপা ওষ্ঠদ্বয় মানুষের প্রতি তার অহংকারী দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে ইত্যাদি। কখনো বা মূর্তির চোখ জলজল করত এবং এই কৌশল আবিষ্কার করা হয়েছিল তুরপুন ব্যবহার করে রামধনুর বলয়টি চিহ্নিত করে এবং শিষ্যদের উপর আলোর প্রতিফলন ঘটিয়ে। সম্রাটের প্রতি ভাস্করদের স্তুতি নিয়ম ছিল। প্রজাতন্ত্রের শেষের দিকে ও সাম্রাজ্যের শুরুতে কিছু কিছু মুদ্রার উপর খোদাই করা প্রতিকৃতির প্রভাবও কোনো অংশে কম ছিল না। খিলান ও বিভিন্ন ভবন যেমন মর্মর খচিত রিলিফ দ্বারা অলঙ্কৃত হতো, তাতে সম্রাটের বিজয়ী মূর্তি ও রোমের সফল বিজয় অভিযান খোদাই করা থাকত। প্রতিকৃতি নির্মাণের প্রতি ঝোঁকের সামাজিক কারণও ছিল। অনেক প্রাচীনকাল থেকে রোমের প্যাট্রিশিয়ানরা মৃত্যুর পর শেষ যাত্রায় মুখোশ পরত। পলিবিয়াস ও প্লিনি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে একথা বলেছেন। যদিও এই মুখোশ সাধারণ মুখোশ ছিল, কোনো নির্দিষ্ট ব্যক্তির ছিল না, কিন্তু ক্রমে টেরাকোটা, পাথর ও মার্বেল দিয়ে নির্দিষ্ট ব্যক্তির মুখোশ তৈরি হতে শুরু করে। ক্রমে এই মুখোশের প্রদর্শনী আনুষ্ঠানিক রূপ পায়। সবচেয়ে আকর্ষণীয় স্টাইলকে বলা হতো ভেরিসম। এখানে ব্যক্তিকে ঠিক যেমন দেখতে তেমনি তার প্রতিকৃতি নির্মিত হতো। তার দৈহিক বৈশিষ্ট্যকে কোনো রকমভাবে আদর্শায়িত করা হতো না এবং কোনো দার্শনিক বা কবির অভিব্যক্তি না দিয়ে একজন সাধারণ মানুষের দৃষ্টি দিয়ে দেখা হতো। প্যারা করে দেখো, অগাস্টাসের সাম্রাজ্যবাদী ক্ষমতার প্রতিফলন ঘটেছে ভাটিকানের বিখ্যাত প্রাইমা পোর্টার মূর্তিতে, যেখানে তিনি সামরিক বর্ম পরিহিত। এছাড়া মার্কাস আরেলিয়াসের মূর্তি অ্যাকোয়েস্ট্রিয়ান হিসেবে গড়ে তোলা হয়েছে। ক্লোডিয়াসের মূর্তি নির্মিত হয়েছে জুপিটার দেবরূপে। ট্রাজানের মূর্তিতে আছে এক প্রজাহিতৈষী স্পর্শ। হাড্রিয়ান উপস্থাপিত হয়েছেন শুশ্রুধারী গ্রিক নায়ক রূপে ইত্যাদি। খ্রিস্টপূর্ব 2য় ও 1ম শতাব্দীতে প্রতিষ্ঠিত অ্যারিঙ্গেটর ছিল বিখ্যাত বাগ্মি অলাস মেটেলাসের ব্রোঞ্জের মূর্তি। প্যারা করে দেখো, সম্রাট ট্রাজানের স্তম্ভের উপর খোদাই করা ঐতিহাসিক রিলিফগুলি সবচেয়ে বেশি আকর্ষণীয়। এগুলো সবই তার জীবিত কালে 113 খ্রিস্টাব্দে ফোরামের উপর নির্মাণ করা হয়, যেখানে তার নামও রয়েছে। ডাসিয়া সাম্রাজ্য বা আধুনিক রোমানিয়া অধিগ্রহণ ও তার বিজয় উদযাপন করার জন্য এই ভাস্কর্য শিল্প গড়ে তোলা হয়। এই স্তম্ভের নির্মাণ শৈলীকে পরবর্তীকালে নানাভাবে নকল করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী হলো মার্কাস অরেলিয়াসের স্তম্ভ, যেটা শুরু হয় 180 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 192 খ্রিস্টাব্দে। এখানে দানিউব বরাবর জার্মান উপজাতিদের বিরুদ্ধে তার বিজয় এবং শত্রুর দুঃখ যন্ত্রণা প্রতিফলিত হয়েছে। আরও পরে নেপোলিয়ান রাশিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে তার বিজয় উদযাপনের জন্য প্যারিসে যে প্যালেস ভেন্ডম নির্মাণ করেন, তাতেও ট্রাজানের রিলিফের প্রভাব দেখতে পাওয়া যায়। ট্রাজানের স্তম্ভটি 30 মিটার লম্বা ছিল এবং ভিতর সিঁড়ি সহ 43টি লম্বালম্বি জানালা ছিল। 1 মিটার গভীর একটি সর্পিল ব্যান্ড ও 200 মিটার লম্বা কুণ্ডলী ছিল, যেটা বর্ষার নিচ থেকে উপর পর্যন্ত 23 বার পাক খেয়েছে এবং যার মধ্যে অবিরাম 115টি দৃশ্য উৎকলিত হয়েছে। যদিও পরিপ্রেক্ষিতের দিকে বিশেষ নজর দেওয়া হয়নি, তবু এর গুণ ছিল নানা কার্যকলাপের পরিপূর্ণ, যেখানে 2500-এর বেশি আলাদা আলাদা মানব মূর্তি খোদাই করা হয়েছে। ট্রাজানের অভিযানগুলোর কাহিনী ধাপে ধাপে বর্ণিত হয়েছে। সেনাবাহিনী গঠন, তাদের অগ্রসর হওয়া এবং এই উদ্দেশ্যে নির্মিত একটি সেতু বেয়ে দানিউব পার হওয়া, যুদ্ধের প্রস্তুতি, অবরোধ এবং যুদ্ধ থেকে শুরু করে যুদ্ধের পর রোমান যুদ্ধবন্দীদের উপর নির্মম অত্যাচার এবং ডাসিয়ান নেতার আত্মহত্যা সবই এখানে উৎকলিত হয়েছে। সেনাবাহিনীর প্রধান হিসেবে যুদ্ধের পূর্বে তাদের সম্ভাষণে আধিকারিকদের পরিকল্পনা বুঝিয়ে দিতে ধর্মীয় উদ্দেশ্যে বলিদান পরিচালনা করার মধ্য দিয়ে ট্রাজান নিজে বারে বারে আবির্ভূত হয়েছেন। খরস্রোতা নদীর উপর সেতুটি নির্মাণ করতে 1 বছরের বেশি সময় লেগেছিল এবং এর নির্মাণকারী ডামাস্কাসের অধিবাসী অ্যাপোলোডোরাস ট্রাজানের এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন। এই স্তম্ভের কারুকৃতি কেবল তার শৈল্পিক দক্ষতার চিহ্ন নয়, বরং সাম্রাজ্যবাদী সেনাবাহিনীর পোশাক, অস্ত্র এবং অভিযান সম্বন্ধে প্রদত্ত এক সম্পূর্ণ সচিত্র উৎস। হাড্রিয়ান এথেন্সে অন্যতম বৃহত্তম মন্দির অলিম্পিয়ান নির্মাণ করেন। 131 থেকে 32 খ্রিস্টাব্দে যখন তিনি এথেন্সে যান, তখন তিনি এই মন্দিরে সোনা ও হাতির দাঁত দিয়ে তৈরি জিউস দেবতার একটি মূর্তি স্থাপন করেন।
প্যারা করে দেখো, ভাস্কর্যের অপর নিদর্শন ছিল রোমান মুদ্রা। মুদ্রাতেও আবক্ষ প্রতিমূর্তি আঁকা হতো, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হলো 190 খ্রিস্টপূর্বাব্দের ফ্লামিনিনাসের মুদ্রা। পরে ক্রমে মরণোত্তর সুল্লা ও জীবিতকালে জুলিয়াস সিজার ও ব্রুটাসের মুদ্রায় এমন প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। কেবল মাথার প্রতিকৃতি দেখতে পাওয়া যায় সিসেরো ও সিজারের মুদ্রায়। রোমে বারে বারে সম্রাট পরিবর্তন হতে থাকায় সাধারণ মানুষ সম্রাটের নামই জেনে উঠতে পারত না। তখন মুদ্রার প্রতিকৃতির মাধ্যমে সম্রাট আত্মপ্রচার করতেন, তাই মুদ্রা প্রতিকৃতিকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হতো। অগাস্টাসের সময় থেকে প্রতিকৃতিকে আদর্শায়িত করার পদ্ধতি শুরু হয়, তবে তার মধ্যে অসাধারণ বৈচিত্র্য ছিল। অগাস্টাসের পরে এই পদ্ধতি কিছুটা স্তীমিত হয়ে পড়ে, তবে নেরোর সময় তা আবার পূর্ণ উদ্যমে শুরু হয়ে যায়। এখানে গ্রিক মিশরীয় প্রতিকৃতি অঙ্কনের উল্লেখ বিশেষভাবে করা প্রয়োজন। মমির অনুকরণে এই প্রতিকৃতি অঙ্কন করা হতো। ব্রোঞ্জ ও মার্বেলের আবক্ষ মূর্তিও নির্মিত হতো। রোমানরা খিলান আবিষ্কার না করলেও তারা যেভাবে একে ব্যবহার করেছিল তা বৃহদায়তন নির্মাণ কার্যের প্রতি তাদের প্রবণতাকে পূর্ণতা দিয়েছিল এবং শ্রমিকের অভাবনীয় খরচ বহন করতে সমর্থ করেছিল। গ্রিকদের কাছ থেকে তারা স্থাপত্য শিল্পের 3টি রীতি শিখেছিল। সেগুলি ছিল ডোরিক, আয়নিক ও করিন্থিয়ান। এগুলো নানা প্রকারের স্তম্ভ এবং সেই স্তম্ভের শীর্ষে থাকা মস্তক বিশেষের ভিত্তিতে গড়ে উঠেছিল। এর সাথে রোমানরা নিজেদের কলা যোগ করে একটা মিশ্রিত বা যৌগিক ধাঁচ তৈরি করেছিল, যাকে বলা হতো কম্পোসিট। জনসাধারণের নির্মিত ইমারতগুলির বহির্ভাগ অলঙ্করণের মধ্যে বাহুল্যময় উন্মাদনার একটা চিহ্ন ছিল। বিশেষ করে থিয়েটার ও অ্যাম্পি থিয়েটারের ক্ষেত্রে যাদের সারি সারি স্তম্ভ থাকতো, প্রত্যেকটির জন্য পৃথক পৃথক রীতি প্রয়োগ করা হতো। আরও একটা কারণে রোমানরা তাদের স্থাপত্য কর্মের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ পেয়েছিল, আর সেটা নিঃসন্দেহে রোমান প্রস্তরের আবিষ্কার। এর ভিত্তি ছিল পোজোলানা বা চকোলেট রঙের আগ্নেয়গিরির ভস্মের তৈরি, যা পুটিওলির গ্রিক উপনিবেশের কাছে পাওয়া যায়। এই আগ্নেয়গিরির ভস্মের সাথে চুনা পাথর মেশানো হয়, তখন এক অত্যন্ত শক্তিশালী ও জলরোধক সিমেন্ট প্রস্তুত হয়। তারপর দেখা যায় যে বিপুল পরিমাণে পোজোলানা রোমের আশেপাশেই খনন করা যায়। এটা কামান তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হতো এবং চুনা পাথরের ছোট ছোট টুকরো ভাঙা ইটের সাথে মিশিয়ে আরও শক্তিশালী পাথর তৈরি করা হতো। ইট ও পাথরের নির্দিষ্ট অনুপাতে মেশানোর ফলে বৃহদায়তন ও মজবুত অট্টালিকা গঠন করা সম্ভব হয়। প্যারা করে উপাদান ও কৌশল সম্বন্ধে রোমানদের দক্ষতা তাদের গোলাকৃতি মন্দির নির্মাণ করতে সমর্থ করে। হতে পারে তারা সচেতনভাবে ইটালির গোলাকৃতি বাড়িগুলোকে নকল করার চেষ্টা করেছিল, যেমন সান্টা মারিয়া ডেল সোলের চার্চ। 20টি স্তম্ভে ঘেরা 8 মিটার ব্যাস বিশিষ্ট এই উদ্ভট চ্যাপ্টা ছাদযুক্ত চার্চটি খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে নির্মিত হয়। সবচেয়ে অপরূপ উদাহরণ হলো প্যান্থিয়ান, যার মাথায় ছিল একটি গোলাকার গম্বুজ। ব্যাস ছিল 43.28 মিটার এবং সম্পূর্ণ হয়ে গেলে তা ঠিক মাটি ছুঁয়ে ফেলত। গম্বুজের মাথায় 8 মিটার চওড়া এবং গোলাকৃতি গর্ত দিয়ে একটি মাত্র আলো আসত। এই অট্টালিকাটি তৈরি হয়েছিল সম্রাট হাড্রিয়ানের রাজত্বকালে 120 এবং 124 খ্রিস্টাব্দের মধ্যে। গোলাকৃতি মন্দিরগুলির মধ্যে ভেস্টার মন্দির উল্লেখযোগ্য। অগাস্টাসের সময় নির্মিত গম্বুজ বিশিষ্ট প্যান্থিয়নের মন্দির ছিল সব দেবদেবীর জন্য। এর মধ্যে মার্স, ভেনাস ও জুলিয়াস সিজারের দেবমূর্তি রয়েছে। হাড্রিয়ান এটি পুনর্গঠন করেন। ক্যাপিটোলাইন পর্বতে জুপিটার, জুনো ও মিনার্ভার মন্দির অবস্থিত ছিল। আয়তাকার মন্দিরগুলির মধ্যে ভেনাসের মন্দিরটি ছিল সবচেয়ে জাঁকজমকপূর্ণ। এর জন্য হাড্রিয়ানই দায়ী। এছাড়া ছিল ক্যাস্টর ও পোলাক্সের মন্দির। পেট্রা মন্দিরটিও আয়তাকার ও গোলাকৃতির সংমিশ্রণে নির্মিত হয়েছিল। লার্গো আর্জেন্টাইন মন্দিরটি উৎখননের কাজের ফলে উদ্ধার করা গেলেও কোনো দেবতার মন্দির তা চিহ্নিত করা যায়নি। এরপরে দেখো শেষ প্যারা। রোমান ইমারতগুলির ধ্বংসাবশেষ থেকে সুবিশাল এলাকা জুড়ে এদের বিস্তার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। রোমের ফোরামে অবস্থিত বাসিলিকা জুলিয়া ছিল সমব্যবধানে সজ্জিত সারি সারি স্তম্ভ বিশিষ্ট হলঘর, যার আয়তন ছিল 100/36 মিটার এবং যা প্রকৃতপক্ষে আদালত হিসেবে গড়ে তোলা হয়েছিল। 78 খ্রিস্টপূর্বাব্দে কনসাল কুইন্টাস ক্যাটুলাস ফোরামের পশ্চিমে টাবুলারিয়াম বা পাবলিক রেকর্ড অফিস নির্মাণ করেন। এর ধ্বংসাবশেষ আজও বর্তমান। রোমের দক্ষিণ পূর্বে অবস্থিত অ্যাপিয়ান গেটের বাইরে
কারাকাল্লার স্নানাগারে একসঙ্গে ১৬০০ জন স্নান করতে পারত এবং এর আয়তন ছিল ৭৫০ বাই ৩৮০ ফুট। এর মধ্যে মধ্যযুগীয় গির্জার মতো দেখতে জানালা সহ একটা কেন্দ্রীয় হলঘর ছিল, যার আয়তন ছিল ১৮৫ বাই ৭৯ ফুট। ক্যাম্পানিয়ান স্নানাগারের মাটির তলার চুল্লি রাখা হতো যাতে সব কক্ষে উষ্ণ বাতাস পৌঁছে দেওয়া যায়। অ্যাগ্রিপিনার সময় ৩৩ খ্রিস্টপূর্বাব্দে রোমে ১৭০টি স্নানাগারের কথা জানতে পারা যায়। তো এই ছিল প্রাচীন রোমের শিল্পকলা অর্থাৎ স্থাপত্য ভাস্কর্য। এই নোটসটিকে লিখে প্রথমে একটা হেডলাইন করে খাতা মার্জিন দিয়ে নোটসটাকে সুন্দর করে প্যারা করে করে লিখে শেষে কিন্তু গ্রন্থপঞ্জি লিখতে হবে। এইভাবে অ্যান্সারটা লেখার পরে গ্রন্থপঞ্জি বলে একটা হেডলাইন করবে, করার পরে এখানে গ্রন্থ ১ নম্বর যে বইটা লিখবে প্রাচীন রোমের ইতিহাস ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৭১৮ খ্রিস্টাব্দ। এর রাইটার হচ্ছে দেবশ্রী দে এবং তার নিচে লিখবে বুক পোস্ট পাবলিকেশন কলিকাতা আগস্ট ২০১৭। এরপরে দেখো ২ নম্বর বইটা রয়েছে বিশ্ব সভ্যতার প্রাচীন যুগ সিদ্ধার্থ গৌরায় অপরাজিতা ভট্টাচার্য। আর এর নিচে লিখবে প্রোগ্রেসিভ পাবলিশার্স কলকাতা জুলাই ২০১৯। তা এই তোমাদের প্রজেক্টের যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য দিয়েছে কলেজ থেকে তার অ্যান্সারটি তোমাদের সামনে তুলে ধরলাম। এটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের এসএসসি 2 পেপারটিরও কলেজ প্রজেক্ট এবং তার সাজেশন অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে সেগুলি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।